সুপ্রভাত সকলকে, শুভ মহালয়া তোমাদের সকলকে। আজকে পিতৃপক্ষের অবসান হলো, দেবীপক্ষের সূচনা। শুভ শারদীয়া পুজো আসছে, সকলে খুব ভালো মতো পুজো এনজয় করো। এখন আমরা উঠে গেছি অনেক সকালে, 4টে সাড়ে 4টের সময়। মা আর নীলাদ্রি চলে গেছে তর্পণ করতে। আমরা তো এই সময় গাধা গামছা পরে আমরা তো তর্পণ করতে পারবো না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, আমি, দাদা আর আমার বৌদি তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করব। আজ অমাবস্যা, খুব ভালো দিন, মায়ের আগমনী। তো একটু পুজো টুজো দেবো, দিয়ে বাড়ি আসবো। তো আজকে মহালয়ার ভিডিও সকালটা শুরু করলাম, চলো দেখতে থাকো আজকে সারাদিন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমাদের মৎস্যতলা ঘাট, যেটা ট্রাফিক মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়েই যেতে হয়। আর সকালবেলাটা এই সময়টা তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল আজকে যে কি বলবো। আর ভীষণ আনন্দ হচ্ছিল। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে মহালয়ার দিন সকালবেলা একটুখানি গঙ্গা স্নান করব। তো ইচ্ছেটা আজকে ফাইনালি পূর্ণ হলো। মা আর নীলাদ্রি যখন বেরিয়েছিল তখন আমরা একটু দোনমনো করছিলাম যাব কি যাব না। তারপর মনে হলো নীলাদ্রি আর মা বেরিয়ে যাওয়ার পর, কারণ আমরা সকলে মিলে গেলে তো গাড়ি নিয়ে যেতে হতো, আর আজকে এই দিকটাতে এত ভিড় তোমরা দেখতেই পারছো যে এখানে গাড়ি নিয়ে যাওয়া যেত না। তাই আমি, দাদা আর বৌদি তিনজনে মিলে আলাদা করে প্রথমে অটো করে গিয়ে তারপর রিক্সা করে গিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমাদের গঙ্গার ঘাট। প্রচুর প্রচুর মানুষ এসেছিল তর্পণ করতে। মা নীলাদ্রিও তর্পণ করেছিল। তো সেই সময়টাতে তো যেহেতু ওরা দুজন ছিল আর ভিডিও করেনি। আর এখানে দেখো কি সুন্দর লাগছে। আর এখান থেকে পেরিয়ে গঙ্গার ঘাটে যাওয়া, এটাও মনে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। চারিদিকে শয়ে শয়ে মানুষ তর্পণ করছিল। আর এখানে দেখো এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল না, কি বলবো। তো এরপরে নীলাদ্রি অফিস চলে গেছিলো, আমি আর তোমার দাদা বৌদি তিনজনে মিলে স্নান করছিলাম, আর মা আমাদের জন্য ওয়েট করছিল। ভীষণ সুন্দর আজকে সকাল। এই বাড়ি এলাম গঙ্গা স্নান করে, ফেরার সময় আবার রক্ষাকালী তলায় পুজো দিলাম। আর এরা এখনো শুয়ে রয়েছে। আমরা এখন একটু টিফিন খাই। আজকে নিরামিষই খাবো বাড়িতে দুপুরবেলাটা, অমাবস্যার জন্য না, এমনি মনটা চাইলো খেতে। চলো কি কি রান্না করছি দেখাচ্ছি। ঘুম পাচ্ছে, রাত্রি 2:30-3টে পর্যন্ত কালকে আমরা গল্প করেছি সব। আমার ভিডিওতে তোমরা বহুবার আমাদের বিটি রোডের ভগবতীর কচুরি চা দেখেছো, যে কচুরিটা ভীষণ ভালো, তবে চাটা এখন আর খুব একটা ভালো না। কুন্ডু বাড়ির চা অনেক বেশি বেটার। তো আমরা আসার সময় না ওইখানে দাঁড়িয়েছিলাম কচুরি নেবে বলে। আমরা খাইনি, কারণ আমরা জানতাম যে বাড়ি আসার সময় রক্ষাকালী তলায় পুজো দেবো, তো কচুরি নিয়ে আসবো। তো আমাদের মোটামুটি 25টা মতো কচুরি লাগতো। বাড়িতে আমরা 5-6 জন ছিলাম, তারপর দিদি ছিল, কাজের দিদি, সব মিলিয়ে 25টা মতো কচুরি লাগতো। লাইনে 10 মিনিট দাঁড়ানোর পরে হঠাৎ করে কাউন্টারের দিকে নজর গেছে, দেখি 10 টাকা করে পিস কচুরি। তা আমি আর বৌদি বলা কওয়া করলাম, বৌদি বলে দরকার নেই, ছেড়ে দে, এত দাম দিয়ে কচুরি আনতে হবে না। তারপরে পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি, তবে খুব একটা ভালো ছিল না। আর এদিকে আমি মিষ্টির চুল কেটে দিচ্ছিলাম, নিচের দিকটা একটুখানি আজকে বহু বছর বাদে কাঁচি ধরলাম, জানো তো। আগে একটা সময় ছিল মোহরের চুল কেটে দিতাম, তারপর তোমার নীলাদ্রির চুল কেটে দিতাম, তবে এখন আর করি না, মানে বহুদিন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি। আজকে মা বলেছিল চুলটা কেটে দিতে, তো আমি তখন মায়ের চুল কাটতে যাচ্ছিলাম, তার আগে বৌদি বললো তাহলে মিষ্টির চুলটাও একটুখানি কেটে দেয়, এই জন্য মিষ্টির চুল কাটছিলাম। মানে কাটছিলাম বলতে কি, নিচের দিকটা একটুখানি সমান করে দিচ্ছিলাম। আর তারপরে দাঁড়িয়েছিলাম মায়ের চুল কাটতে, এদিকে মায়ের চুল কাটছে আর আমি বলছি, দেখো লোকে যেন আবার না বলে ওই তো নিজে টনিয়ান গাইতে গিয়ে হেয়ার স্পা করে আসছো, চুল কাটছো, আর মায়ের বেলা বাড়িতে কাঁচি দিয়ে চুল কাটছো। মা বলছে না, আমি তো বলেইছি আমি যাব না। তো যাই হোক, হ্যাঁ আমি মাকে বহুবার বলেছি চলো মা পার্লারে গিয়ে চুলটা কেটে দিয়ে আসি। মা বলে না, আমি পার্লারে যাব না, আমার ভাল লাগে না। এই যে মা আবার এই চুলগুলোকে গাডার দিয়ে বেঁধে রাখছে। বলছি তুমি এই চুলটাকেও ছাড়বে না? এই চুলটা নাকি মায়ের যে প্রত্যেক দিনের চুল ওঠে ওই চুলের সাথে মিশিয়ে দেবে, দিয়ে মায়ের চুল দিয়ে মা ঘটি বাটি রাখে। কি বলবো আর বলো। এই যে
কাটছিলাম এখানে। আর আশেপাশের থেকে আমাদের অপোজিটের দোকানের মামি বলছে যে বর্ষা আমিও আসছি, আমাকেও একটুখানি সবাই মজা করছিল। আর মায়ের চুলটা ইচ্ছে করে একটু ছোট করে দিয়েছি। মায়ের প্রচুর চুল ছিল, কারণ মাই বলেছিল ছোট করে দিতে, কারণ মায়ের প্রচুর হেয়ার ফল হচ্ছে। আসলে কি করে বলো তো, স্নান টান করে উঠতে না চুলটাকে কি করে বেনি করে দোকানে চলে যায়, আর ভেজা চুল বাঁধা থাকে। পুজোর আগে দিদি ফ্রাইড রাইসের রেসিপিটা দাও, বাড়িতে বানাবো। আজকে পুরো প্রপার দেখাচ্ছি, একদম দেখে নাও। আর এরপরে কিন্তু দেবো না। চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম আর যেহেতু একটু ফুলকপি ছিল, ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ফ্রাইড রাইসে খুব কম তেল দিই, এই ভাজাটার সময় বেশি করে তেল দিয়ে ভাজি, যাতে এই তেলটা দিয়েই রান্না করা যায়। আর এদিকে ফুলকপি, আলু আর পনিরের তরকারি করছিলাম, একটু চালমগজ আর কাঁচা বাদাম দিয়ে। এদিকে দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে চালের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আমি দিইনি, কারণ ভালো লাগে না সব সময় খেতে, বাচ্চারাও খাবে তো। তোমরা যখন এই জলটা গরম করবে তেজপাতা দিয়ে দেবে। মশলাটা আজকে বানাতে হবে না, মুখে বলে দিচ্ছি। এখানে আছে জিরে, পাঁচফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর চাইলে একটু ধনে দিতে পারো, দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে একটুখানি মিক্সিতে বেটে নেবে। আর এই বাটাটা, এই যে মশলাটা, তোমরা এটা ফ্রাইড রাইস বা পাঁচমিশালি তরকারি, খিচুড়ি সব কিছুতে দিতে পারবে, চাটনি। এবার দেখো আমি কি করি, ভাতটা আলাদা করে নিয়েছি। এবার এই গামলাটার মধ্যে সবার প্রথমে একটুখানি আগে নিচে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভাত দিলাম, তারপরে ওর ওপরে ওই যে দেখলে ভাজাটা দিলাম, ওর মধ্যেই কিন্তু আমি ওই ভাজার তেল অল্প একটু ছড়িয়ে দিলাম। এরপর অল্প একটু নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, দিয়ে ওই যে ভাজা মশলাটা ছিল ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো, দিয়ে ওইটাকে আবার ভালো মতো এরকম করে ঝাঁকিয়ে নেব, যাতে ওই জিনিসটা পুরো মাখা মাখা হয়ে যায়। এই রকম করতে করতে পুরো চালটাকে আমি একভাবে মাখাই, যাতে করে নুন, মিষ্টি, মশলা সমস্তটা ভাতের সাথে ভালো মতো মিশে যায়। আর এই যে ভেজেছি যেটা, ওই ভাজার তেলটা দিয়েই আমি পুরো ফ্রাইড রাইসটা করি, কারণ আমার খুব একটা ঘিয়ের গন্ধ ভালো লাগে না। আর রেস্টুরেন্টের যে ফ্রাইড রাইস হয় ওটাতে মোটেই ঘি থাকে না, আর বিরিয়ানিতে যে ঘি থাকে ওতে ঘি, কেওড়া জল সমস্ত কিছুর গন্ধে ঘিয়ের গন্ধটা অনেকটা লিমিটেড হয়ে যায়। তো সেই কারণে আমি দেখবে তরকারিতেও খুব কম ঘি দিই, মানে পাঁচমিশালি তরকারি এইভাবে করতে করতে দেখো পুরো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আজকে মা একটা ভুল করে ফেলেছে, পনির ভাজার তেলের মধ্যে সবজিগুলো ভেজেছে বলে একটু হলুদ লাগছে, মশলা দিয়ে এর উপর দিয়ে ঘি ছড়িয়ে তারপরে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু একটু গরম জলের ওপর হাঁড়িটা বসিয়ে স্টিম দিয়ে নামিয়ে দিই। বাস হয়ে গেল ফ্রাইড রাইস। এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 6:30। আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সাই বাবার মন্দিরে শাড়ি দিতে। এখানে ছোট্ট একটুখানি ভিডিও করেছি সাই বাবার মন্দির। এখন মোটামুটি 7টা 5-10 বাজে। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাকে একজন বলেছেও যে 100 টাকা নিজেরা 500-600 টাকা শাড়ি পরবে কিনেছো আর 100 টাকা করে শাড়ি দিয়েছো। আমার সত্যি খুব খারাপ লেগেছে কমেন্টটা দেখে। আমি যে শাড়ির দোকানটাতে গেছিলাম ওটা কিন্তু একটা শাড়ির স্টোর বলা যায়, যেখানে 150-200 টাকা করে শাড়িগুলো 100 টাকা করে পাওয়া যাচ্ছিল। এখন আমি 40টা 50টা মানুষকে শাড়ি দেব আমার ক্ষমতা অনুযায়ী। আপনার হয়তো ক্ষমতা থাকতে পারে 500-600 টাকা দামের শাড়ি কাউকে দেওয়ার জন্য, কিন্তু আমার ক্ষমতা নেই। আজ আমার ক্ষমতা হয়েছে, আমি 150-200 টাকার শাড়ি 100 টাকা করে বেশ কিছু মানুষকে দিয়েছি। ঠাকুর যদি চান, আমার যদি ক্ষমতা হয়, তাহলে আমি অবশ্যই দামি শাড়ি মানুষকে দেব। আর এখানে দেখো দেওয়া হয়ে গিয়েছিল, তবে মোটামুটি সকলেই শাড়ি পেয়েছে, এটা আমার কাছে বেশ একটা ভালো লাগার বিষয়। তো ফাইনালি রেডি হয়ে গেছি। আমি এখানে পরেছি এই ড্রেসটা, যেটা বলেছিলাম তোমাদেরকে। যাচ্ছি হচ্ছে কি ঠাকুর দেখতে, দাদারাও সবাই যাচ্ছে, রেডি হয়ে গেছি। তো যাবো আজকে শ্রীভূমির দিকে। চলো সবাইকে নিচে নেমে এক এক করে দেখাচ্ছে। আর এখানে কি একটা লেগে রয়েছে জানো, চলো তাহলে যাওয়া যাক ঠাকুর দেখতে। হরে কৃষ্ণ। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 12টা 11:45। আর আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে শ্রীভূমি। রাস্তা পুরো ফাঁকা।
ফাইনালি আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এখানে নিয়েছি চা, চাটা খাবো, তারপর যাবো। এখানে একটু গল্প গুজব করে নিয়ে একটু ছবি টবি তুলে নিই, তারপর যাবো। চলে এসেছি আমরা শ্রীভূমি। আরে দাঁড়াও, ভিড়ের জায়গা এখনো শুরু হয়নি। দেখবে শুধু গাড়ি পার্কিং এ দেখো না কোথায় নীলাদ্রি গাড়ি পার্কিং এর জায়গা পায় না। আগের মাসে না না, এবার ফাঁকা আছে গাড়ি পার্কিং এর জন্য, কারণ আগের বছর এখান থেকেই ভিড় ছিল। এই তো এত সুন্দর সেজে এসেছিল মোহরে, সব সাজ নষ্ট হয়ে গেছে। এই দেখো, এই যে মিষ্টি আর এই যে দুষ্টু আর নীলাদ্রি গাড়ি পার্ক করছে। শোনো, তোমার নতুন ব্যাগটা দেখিয়ে দাও। ওই দেখো। তো আমরা পৌঁছে গেছি অবশেষে। আমার এই চোখটা লাল হয়ে গেছে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি এখন শ্রীভূমির সামনে। এবার যাব, ঠাকুর দেখবো। পুজো শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে, বেরিয়ে গেছে দাদা। চলো। তো অবশেষে পৌঁছে গেছি শ্রীভূমি। প্রচণ্ড ফাঁকা ছিল, আনএক্সপেক্টেডলি। আমরা আশাও করতে পারিনি, কারণ আমরা যখন শ্রীভূমিতে ঢুকছি তখন প্রায় বাজে হচ্ছে 1:30। সেই কারণেই হয়তো ফাঁকা ছিল এত পরিমাণে। সন্ধেবেলার দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল। তোমরা সকলে ঠাকুর দেখো, প্যান্ডেল দেখো। এরপরে আমি আর কোনো ভিডিও করিনি, বাড়ি চলে এসেছিলাম। তো ঠাকুর দেখতে থাকো। ঠাকুর দেখতে দেখতেই আজকে আমি ভিডিওটা আমার শেষ করে দিচ্ছি।